আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প ভালোবাসার বুমেরাং। গল্পটি তাহলে শুরু করি। তিমির প্রথম টিউশনির মাইনে পেয়ে স্বস্তিকাকে জিজ্ঞেস করলো, প্রথম রোজগার আমার, সবটা তোমার জন্য, বলো কি চাই তোমার? এত আবেগ তিমিরের গলায়, তিমিরের স্বভাবে, কারণ স্বস্তিকা তিমিরের প্রথম ভালোবাসা, প্রথম প্রেম। স্বস্তিকা তিমিরের জীবনের এমন এক বন্ধন যে জীবনে থেকে গেলে তিমিরের জীবনে থেকে যেতে পারে সব কিছু। স্বস্তিকা শুধু নামে নয়, তার আচরণেও সবার স্বস্তি হয়ে ওঠে সে। এমনই জাদু আছে স্বস্তিকার চরিত্রে। সেই জাদুর ছোঁয়ায় স্বস্তিকা নিজেকে ভুলে অন্যের হয়ে অন্যের জন্য বাঁচতে পারে। স্বস্তিকা ব্যাগে থিওরি অফ আর্কিটেকচারের বইটা ঢোকাতে ঢোকাতে বলল, ডমিনোজের পিৎজা খাবো, খাওয়াবে? তিমির বলল, হোয়াই নট। তিমির আর স্বস্তিকা গিয়ে অর্ডার করলো পিৎজা। 280 টাকার পিৎজা। দাম নেওয়ার সময় কাউন্টারের ছেলেটা বলল, এখানে খাবেন নাকি পার্সেল করে দেব? তিমির এখানেই খাবো বলার সঙ্গে সঙ্গেই স্বস্তিকা বলে উঠেছিল, না না, পার্সেল করে দেবেন। সেদিন সেই পিৎজার 4 টুকরোর মধ্যে একটা করে ভাগ হয়েছিল 4 জনের মাঝে। একটা তিমিরের, একটা স্বস্তিকার, আর বাকি দুটো তিমিরের বাবা আর মায়ের জন্য। স্বস্তিকা তিমিরকে বলেছিল, যা কিছু ভালো আছে সবটাই আমাদের 4 জনের। বাকি যে 120 টাকা পড়েছিল তাই দিয়ে তিমির ওর বাবা মায়ের জন্য দই আর মিষ্টি কিনেছিল। বাবা মা যে দই আর মিষ্টি খেতে খুব ভালোবাসে, তার টাকায় সেগুলো কেনা হয়েছিল বটে, তবে সেটা কেনার যুক্তি ছিল স্বস্তিকার। তিমির স্বস্তি পেয়েছিল স্বস্তিকার আচরণ আর মনোভাবে। সঠিক মানুষটাই আসতে চলেছে তার পরিবারে। তিমিরও স্বস্তিকার মনের, রুচির, জীবনের ও প্রাণের যত্ন নিত। স্বস্তিকা খুশিতে ভরেছিল তিমিরের ভালোবাসায়। তারপর কলেজ পাশ, চাকরি, বিয়ে করে স্বস্তিকাকে বাবা মায়ের সাথে থাকতে দিয়ে তিমির হারিয়ে গেল তার নিজের জগতে। স্বস্তিকা তিমিরের সংসারে ঠাঁই পেল বটে, তবে প্রথম দিনেই তাকে বুঝিয়ে দেওয়া হলো, এই সংসার তোমার জন্য নয়, তুমি এই সংসারের জন্য। তাই যা কিছু মানিয়ে নেওয়া, মানিয়ে চলা, তা শুধু তোমারই কর্তব্য। স্বস্তিকা চুপচাপ মানিয়ে চলা শিখে নিয়ে মানিয়ে নেওয়ায় অভ্যস্ত হতে শুরু করলো। এছাড়া তার কোনো উপায় নেই যে, সে যে তিমিরকে বড্ড ভালোবাসে। তিমির যদি তার জীবন থেকে চলে যায়, তাহলে এ জীবনে আর কি পড়ে রইল বাকি? তাই নিঃশব্দে যা কিছু অগ্রহণযোগ্য মস্তিষ্কের কাছে, তাকেই ভালোবাসার অজুহাতে মনের গ্রহণযোগ্য করে তুলল সে। ভিতরে কোথাও নিঃশব্দে স্বস্তিকার স্বস্তি ভেঙে চলল একটু একটু করে, কিন্তু সে ভেঙে যাওয়ার হদিশ তিমির পেল না। একদিন এক শুভ্র সকালে স্বস্তিকা তিমিরকে জড়িয়ে ধরে বলল, তোমার যে ভালোবাসা আমার শরীরে বপন করলে তুমি, তার জন্য তোমায় আমি চিরকাল ভালোবেসে যাব। মা হওয়ার সুখ তুমি আমায় দিলে। ভগবানের কাছে প্রার্থনা করি, তিনি আমায় এই পৃথিবীতে যে রূপেই পাঠান না কেন, আমার সঙ্গী যেন শুধু তুমিই হও। আমার এই প্রাণ আমার শেষ শ্বাসটুকু পর্যন্ত তোমায় নিবেদিত থাকবে, কথা দিলাম। স্বস্তিকার এমন কামনায় অলক্ষ্যে বোধহয় হেসেছিলেন বিধিও। মাঝখানে আরও কিছুটা সময় অতিবাহিত হলো। স্বস্তিকা এখন আরও বেশি সংসারের দায়িত্বের জালে জড়িয়ে পড়েছে। শাশুড়ির গঞ্জনা আর শ্বশুরের নির্লিপ্ততা তাকে আরও বেশি মৌন আর অভিমানী করে তুলেছে। সে জেনে গেছে তিমিরের স্বস্তিকা এখন আর তিমিরের স্বস্তির কারণ হতে পারে না। সংসারের রোজ নামচা অশান্তি থেকে পালাতে সে এখন অন্য নারীতে আকর্ষিত হচ্ছে বেশি। জীবনের মোক্ষ লাভ এখন অন্য কোথাও আছে। স্বস্তিকা যে আর বড্ড সেকেলে। তিমিরের ভালোবাসায় ভাগ বসেছে, তাই স্বস্তিকার নিজের জীবনের কেন্দ্রীকরণ আজ তার সন্তান। হঠাৎ একদিন আয়নার সামনে দাঁড়িয়ে মনে হলো তার, ভালোবাসা বুমেরাং হয়ে গেল যখন, তখন সেই বুমেরাংকেই নতুন করে আরও একবার চালিয়ে দেখলে কেমন হয়। একটু একটু করে বদলাতে শুরু করলো স্বস্তিকা।
বুকের ভিতরে তিমির নামে যে হৃদস্পন্দনটা হতো তার, সেই স্পন্দনের গতিকে সে কমিয়ে দিল। তিমিরের অজান্তেই তিমিরকে একটু একটু করে দূরে ঠেলে দিল সে। তিমিরের জন্য তার ভালোবাসার ঘরের দরজা হয়ে গেল বন্ধ। স্বস্তিকার জীবনে থেকে গেলেও স্বস্তিকার মন থেকে মুছে গেল তিমির। স্বস্তিকা যে তিমিরকে চিনত, সেই তিমির হারিয়ে যাওয়ার পরে তার আর খোঁজ করেনি সে। স্বামীর চূড়ান্ত অবহেলা স্বস্তিকাকে নিজের সাথে নিজেকে বাঁচতে শিখিয়ে দিয়েছে, জীবনের পথে একা চলতে শিখিয়ে দিয়েছে। তিমিরের নিদারুণ তাচ্ছিল্য আজ স্বস্তিকার নার্ভের ওষুধ হয়ে ঘুরে বেড়ায় স্বস্তিকার মস্তিষ্কের প্রতিটা স্নায়ুতে। ইনহেলার হয়ে জায়গা পায় স্বস্তিকার ফুসফুসে। তার ঘরের টেবিলে সাজানো কোলেস্টেরল, প্রেশার আর ঘুমের ওষুধ বলে যায় যে তিমিরের সাথে তার ভালোবাসা আজ কবর হয়ে জেগে আছে শুধু। মাঝখানের এই ২০-২২টা বছর বয়ে চলে গেল ফল্গু নদীর মতো। তিমির আর স্বস্তিকা সেই নদীর দুই পাড়ে আজও দাঁড়িয়ে আছে স্থিরভাবে। ৪৩-৪৪ পেরোনো দুটো মানুষ আজ জানে না কিভাবে এই দূরত্ব মেটানো যায়। দাম্পত্যের ১০-১২টা বছর স্বস্তিকাকে চরম তাচ্ছিল্য আর অবহেলা দেওয়ার পর তিমির আজ ফিরতে চায় তার প্রেয়সীর মনের ঘরে। কিন্তু তিমির জানে না তার প্রেয়সী আজ তার স্ত্রী আর সন্তানের মা হয়েই বেঁচে আছে শুধু। সন্তানকে নিয়ে যে তাকে একা চলার জন্য বাধ্য করেছিল তিমির, স্বস্তিকা সেই বাধ্য জীবনে আজ অভ্যস্ত। তার কাছে তিমিরের উপস্থিতি গুরুত্বহীন। সন্তানের জন্য তিমিরের সাথে একই ছাদের তলায় হয়তো থাকা হয়, কিন্তু সেই থাকায় কোনো প্রাণ নেই, কোনো মোহ নেই, নেই কোনো তাগিদ। একই রেল স্টেশনের দুটো রেল লাইনে কিছু সময়ের জন্য দাঁড়িয়ে থাকা দুটো ট্রেন মাত্র তারা। সমাজ জানে তিমির আর স্বস্তিকা সুখী দম্পতি, কিন্তু সমাজ যেটা জানে না সেটা হলো তিমিরের নিঃশব্দ অবহেলা আজও স্বস্তিকার বিপাকে পড়ার কারণ। স্বস্তিকা এখন তার স্বামীর কাছে আশা করা ছেড়ে দিয়েছে। আজকাল স্বামীর সঙ্গও তাকে অবসাদ বোধ করায়। তিমির হয়তো স্ত্রীর এই ভাবমূর্তি বুঝতে পারে কখনো কখনো। প্রেমের নামে, বন্ধুত্বের নামে, সম্পর্কের নামে সে জোর খাটায় স্ত্রীর কাছে, ভালোবাসার দাবি করে। সেই দাবি কখনো মেটে, আবার কখনো মেটে না। সফল স্ত্রী জীবনে থাকলে যে সুযোগ সুবিধা ভোগ করা যায়, তার সবটুকু আজও বিদ্যমান তিমিরের জীবনে। তবে কেউ না জানলেও তিমির জানে, তার সেই স্বস্তি আজ তার সাথে চললেও তার পাশে চলে না। সে এখন স্বস্তিকার ভালোবাসা নয়, প্রয়োজনও নয়। সে এখন স্বস্তিকার শুধুই অভ্যেস। আর স্বস্তিকা, সে এখন রক্ত মাংসে গড়া এক রোবট মাত্র। সবাইকে ভালো থাকার কথা বলে সে, নিজের উপরে আস্থা রাখার কথা বলে সে। নিজেকেও সে বোঝানোর চেষ্টা করে জীবন তাকে ২ হাত ভরে কত কিছু দিয়েছে। সে যা পেয়েছে তা অনেকেই পায় না। তবুও মনের মধ্যে ক্ষোভ জন্মায়। নিজেকেই সে প্রশ্ন করে, জীবনের লড়াইটা একা করতে হলে সঙ্গীর খোঁজের দরকার কী ছিল? মুখে যতই বলা হোক না কেন, স্বাবলম্বী মানুষের কাউকে দরকার হয় না। তবুও একটা নির্ভরতার কাঁধের দরকার পড়ে, একে অপরকে সামলানোর দরকার পড়ে, মনোমতো একটা মানুষের সঙ্গের দরকার পড়ে, যে নিজের চাহিদা ভুলে সঙ্গীর চাহিদা মেটানোর চেষ্টা করবে, যে সাথীর না বলা বহু কথা এক পলকে বুঝে নিতে পারবে, যে গরিব হলেও নিজের চওড়া বুকটা রাখবে তার সাথীকে আশ্রয় দেওয়ার জন্য। একটা সময় হাতে হাত রেখে চলা মানুষটা যখন জীবনযুদ্ধে তার সঙ্গীর হাত ছেড়ে দিয়ে নিজের স্বার্থ নিয়ে বাঁচতে শুরু করে, তখন ভালোবাসা বোধ হয় স্লো পয়জন হয়ে মরতে থাকে একটু একটু করে। স্বস্তিকাও এই নিয়মের বাইরে যেতে পারেনি। তার আশেপাশে থাকা বন্ধুগুলো যখন তাদের স্বামীদের স্ত্রীকে আগলে রাখার গল্প শোনায়, যখন জীবনযুদ্ধের লড়াইয়ে তাদের স্বামীদের আগে লড়তে যাওয়ার গল্প শোনায়, তখন স্বস্তিকার মনে বিষাদ জন্ম নেয়। ভালোবাসার পরীক্ষায় তার হেরে যাওয়ার সার্টিফিকেট হিসেবে তার স্বামীর চেহারা ধরা দেয় তার সামনে। সে অন্তরে মুষড়ে পড়ে। প্রতিশোধ নিতে চায় সে তার প্রিয়তম মানুষের প্রতিটা অবহেলার। তাই তার জীবনে এখন একটাই কামনা,
তার কোনো জনমেই যেন তিমির আর তার সাথী না হতে পারে। তার চেয়েও ঈশ্বরের কাছে তার করুণ আবেদন, তিমির যেন কোনো দিন কোনো জনমে কোনো সাথীর দেখা না পায়। পরিবর্তন। জীবনে পথ চলার শুরুতে যে আবেগ ছিল ভালোবাসার প্রতি, ভালোবাসার মানুষের প্রতি, আজ সেই আবেগ শুধুই অভিশাপে এসে দাঁড়িয়ে গেছে। নিজের সবটুকু না পাওয়ার বেদনা, ভালোবাসায় প্রতারিত হওয়ার ছলনা স্বস্তিকা ফিরিয়ে দিতে চায় তিমিরের প্রতিটা জনমে। ভালোবাসার বুমেরাং মানুষকে প্রতিশোধ নিতেও শিখিয়ে দিয়ে যায়। আঁকলে রাখার হাত ছেড়ে গেলে অবসাদের যে সুনামি তৈরি হয়, তা প্রতিশোধ ছাড়া আর কিছু দিতে পারে না। তাই আজ স্বস্তিকা ভালোবাসা নয়, ভালোবাসার বুমেরাঙে বিশ্বাসী। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে অনন্যা পোদ্দার, পাঠে জয়তী। ধন্যবাদ।